প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের এই ধারাবাহিক টিউটোরিয়াল ক্লাসের ষষ্ঠ পর্বে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে ক্লাস নিব। আজকে তোমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যে এই টপিকসগুলো এখানে, যেমন 1P 2D এবং কি 3F এখানে আছে। 1P 2D 3F এরকম ইত্যাদি, যে অরবিটাল সমূহ অসম্ভব কেন, তারপর ইলেকট্রন বিন্যাস, আফবাউ নীতি, হুন্ডের নীতি, পরিবর্তন নীতি এবং কি পদার্থের চৌম্বক ধর্ম, এই টপিকসগুলি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমে দেখি যে 1P 2D এবং 3F অরবিটাল সমূহ অসম্ভব কেন, এদের অস্তিত্ব নাই কিভাবে। আমরা যদি এখান থেকে যে কোনো একটা অরবিটালকে যদি আমরা সিলেক্ট করি, এখান থেকে নেই, তাহলে আমরা দেখি 1P। প্রথমে দেখি 1P এর ক্ষেত্রে আমরা জানি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 1 যদি হয়, তাহলে এখানে l এর মান হবে কত? 0। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মানের জন্য l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। আর আমরা এও জানি যে l = 0 হলে উপস্তর S, l = 1 হলে উপস্তর P। যেহেতু তোমার প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে এখানে n = 1 বলতে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে l এর মান কখনো 1 হয় না, 0 S। সেই জন্য যেহেতু এখানে l এর মান প্রথম শক্তি স্তরে l = 0 হয় না, 0 হয় শুধু 1 হয় না। যদি l এর মান যদি 1 হইতো, তাহলে এখানে 1P অরবিটালটা সম্ভব হইতো। যেহেতু এখানে l এর মান 1 নয়, সেই জন্য এখানে 1P সম্ভব নয়। আবার আমরা দেখলাম 1P এর ক্ষেত্রে যদি আমরা 2D এর ক্ষেত্রে দেখি, 2D এর ক্ষেত্রে তাহলে এখানে n = 2, আর n = 2 হলে আমরা জানি দ্বিতীয় শক্তি স্তর, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে l এর মান কত? 0 1। এই দিকে আমরা জানি l = 0 হলে উপস্তর S, l = 1 হলে উপস্তর P। যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0 এবং 1, আর l এর মান 0 হলে S উপস্তর, l এর মান 1 হলে উপস্তর হলো P। সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় শক্তি স্তরে উপস্তরগুলো কি? 2S 2P। 2D হবে না। যদি l এর মান 2 হইতো, তাহলে এখানে উপস্তর D আমরা পাইতাম। যেহেতু দ্বিতীয় শক্তি স্তরে l এর মান শুধুমাত্র 0 এবং 1 এই দুটি মানই আছে, 2 এর অস্তিত্ব নেই। সুতরাং দ্বিতীয় শক্তি স্তরে 2D অসম্ভব। এভাবে যদি আমরা 3F এর ক্ষেত্রে যদি আমরা দেখি, 3F এর ক্ষেত্রে তাহলে এখানে n কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরকে বোঝানো হইতেছে। আর তৃতীয় শক্তি স্তরে l এর মান 0 1 2 এই তিনটি মান আছে, 3 হয় না। তাই আমরা বলতে পারি তৃতীয় শক্তি স্তরে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে উপস্তরগুলা
উপস্তর 3s, l equal to 0 হলে 3s, l equal to 1 হলে 3p, l equal to 2 হলে 3d। যদি তৃতীয় শক্তি স্তরে l এর মান 3 হইতো তাহলে 3f। আমরা জানি l equal to 3 হলে f, কিন্তু যেহেতু তৃতীয় শক্তি স্তরে l এর মান 3 হয় না, সুতরাং তৃতীয় শক্তি স্তরে 3f হবে না, অর্থাৎ 3f অরবিটাল অসম্ভব। এইভাবে যেই কোনোটা যদি আসে তাহলে আমরা এই পদ্ধতিতে আমরা কি করব, আনসার করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। যাই হোক, পরবর্তীতে আমরা আলোচনা করব ইলেকট্রন বিন্যাস। প্রথমে আমরা দেখি ইলেকট্রন বিন্যাস কাকে বলে। আমরা দেখব ইলেকট্রন বিন্যাস কাকে বলে। ইলেকট্রন বিন্যাসের সময় আমরা জানি বিভিন্ন শক্তি স্তরের যে উপস্তর রয়েছে SPDF, এই উপস্তরের মধ্যে ইলেকট্রন সমূহ কী করে অবস্থান করে। তাহলে আমরা বলবো যে বিভিন্ন শক্তি স্তরের কোনো মৌলের পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের যে উপস্তর রয়েছে, এই উপস্তরে ইলেকট্রন সমূহ একটি নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে। ইলেকট্রনের এই নির্দিষ্ট সজ্জাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। আমি আবারও বলছি, কোনো মৌলের পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে যে উপস্তর রয়েছে, এই উপস্তরে ইলেকট্রন সমূহ একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সজ্জিত থাকে। ইলেকট্রনের এই সজ্জাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। আমরা এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের এখানে 3টি নিয়ম আছে, অর্থাৎ এই 3টি নিয়মের মাধ্যমে আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস দেখব। প্রথমে আমরা দেখি আফবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা দেখব এখানে প্রথমে আফবাউ নীতি। আফবাউ নীতি, আফবাউ এটা একটা জার্মান শব্দ। এর অর্থ হলো বিল্ডিং আপ, অর্থাৎ উপরের দিকে তৈরি করা। আমরা জানি আমরা যদি কোনো একটা বিল্ডিং করতে চাই তাহলে প্রথমে তার গ্রাউন্ড ফ্লোরটা আমাদের সম্পূর্ণ করতে হয়, তারপর এক প্রথম ফ্লোর, তারপর দ্বিতীয় ফ্লোর, তারপর তৃতীয় ফ্লোর। এভাবে আমরা কি করি, বিল্ডিং তৈরি করি। অথবা আমরা যখন কোনো একটা বিল্ডিংয়ে যখন আরোহণ করতে চাই, বিল্ডিংয়ে যখন আমরা উঠতে চাই, তখন আমরা প্রথমে কি করি, নিচতলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করি। তারপর আমরা সিঁড়ি বেয়ে উপরে যাই, তারপর সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় যাই, তারপর চতুর্থ তলায় যাই। এভাবে একটা বিল্ডিংয়ে কী করতে হয়, আপ করতে হয় বা একটা বিল্ডিং বানাইতে হয়। ঠিক ইলেকট্রন সমূহ যখন আমরা এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যখন আমরা দেখি, তখন আহ্বাব নীতিতে বলা হয়েছে কি, যে পরমাণুতে ইলেকট্রন সমূহকে প্রথমে নিম্ন শক্তি স্তরের অরবিটালে শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটাইকেই বলা হয়েছে কি, আহ্বাব নীতি। কি বলছে, যে ইলেকট্রন সমূহ প্রথমে কি করবে, যে শক্তি স্তরের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে। আমরা কিভাবে শক্তি স্তরের উচ্চক্রম বা শক্তি স্তরটা নিম্ন শক্তি স্তর কোনটা উচ্চ শক্তি স্তর সেটাও আমরা আলোচনা করব। তাহলে এখানে আমরা দেখি যে আহ্বাব নীতি অনুযায়ী কীভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি। আমরা যদি ধরে নিই যে আহ্বাব নীতি অনুযায়ী আমরা কি ইলেকট্রন বিন্যাস করি, ধরো সোডিয়াম, এর পারমাণবিক সংখ্যা 11, তো ইলেকট্রন আছে কয়টা, 11টা। তাহলে প্রথমে দিই 1s2, 2s2, 2p6, 3s1। এভাবে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, তারপর আমরা দেখি অক্সিজেনের ক্ষেত্রে যে আমরা আলোচনা করি, অক্সিজেন 8, 1s2, 2s2, 2p। যখন এখানে 1s2 অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, আর অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা ইলেকট্রন, তাহলে 2s2 অর্থাৎ s এর মধ্যে 2টা ইলেকট্রন থাকে, তাহলে 2s2, 2p4 অর্থাৎ 6। এমনি তো আমরা জানি অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কত, 2, 6, আমরা 19-এ পড়েছি। এভাবে যখন আমরা আরও যখন উপরের দিকে যাব, ক্রমান্বয়ে যখন উপরের দিকে যাব, যেমন এখানে একটি প্রশ্ন আসে যে তৃতীয় শক্তি স্তরে তো এখানে তৃতীয় শক্তি স্তরে তো আমরা জানি 3p, তারপর 3d, এই 3টা উপস্তর আছে। তাহলে আমরা 3p-তে ইলেকট্রন না দিয়ে আমরা 3s দিলাম কেন, কিংবা 3d-তে ইলেকট্রন দিলাম না কেন? কারণ এখানে আহ্বাব নীতিতে বলা হয়েছে যে ইলেকট্রন সমূহ শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। এখানে ইলেকট্রন সমূহ প্রথম ইলেকট্রনটা আমাদের এখানে যে 3p ইলেকট্রন, 3p উপস্তরটা আছে এবং 3s উপস্তর, 3d উপস্তর, এই 3টা উপস্তরের মধ্যে যদি আমরা শক্তি দেখি,
আলোচনা করি, শক্তিটা যদি আমরা আলোচনা করি এই তিনটা উপস্তরের মধ্যে, তাহলে প্রথমে আমরা দেখি 3s এর ক্ষেত্রে, এই যে 3s এর ক্ষেত্রে এখানে এটা হলো n ইকুয়াল টু কত 3 আর l এর মান কত 0, সুতরাং n প্লাস l ইকুয়াল টু কত হয় এখানে 3 প্লাস 0 ইকুয়াল টু কত 4। আমরা যদি এখানে 3p ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা n এবং l এর নিয়ম বের করি, আমরা মান বের করি, তাহলে এখানে দেখা যায় কত 3p এর ক্ষেত্রে এখানে n ইকুয়াল টু কত 3 আর l এর মান p উপস্তরে l এর মান কত 1, সুতরাং n প্লাস l ইকুয়াল টু কত হইতেছে আমাদের 3 প্লাস 1 ইকুয়াল টু কত 4। এভাবে আমরা যদি এইটার ক্ষেত্রে যদি আমরা বের করি 3D শক্তি স্তরের ক্ষেত্রে, তাহলে এখানে n ইকুয়াল টু 3 আর l এর মান কত 2, সুতরাং এই যে n প্লাস l ইকুয়াল টু কত 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5। অর্থাৎ কোনো শক্তি স্তরের কোনো একটা উপস্তরের বা শক্তি স্তর বললে আমরা কোনো শক্তি স্তরের শক্তি মাত্রা আমরা পরিমাপ করব কি দিয়া, ওই যে n প্লাস l এর মান দিয়া। যেই শক্তি স্তরে n প্লাস l এর মান কম সেই শক্তি স্তরের শক্তি কম, আর যেই শক্তি স্তরে n প্লাস l এর মান বেশি সেই শক্তি স্তরের শক্তি বেশি। তাহলে আমরা এখানে দেখতে পাই তৃতীয় শক্তি স্তরে এখানে তিনটা উপস্তর আছে 3s 3p 3d। তা আমরা যখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যখন করলাম এই পর্যন্ত তো আমাদের কোনো সমস্যা হয় নাই। যখন আমরা এখানে আসলাম এই প্রথম যে এই যে 11 নম্বর যে ইলেকট্রনটা আছে 11তম ইলেকট্রনটা কোথায় যাবে, তৃতীয় শক্তি স্তরে কোন উপস্তরে প্রবেশ করবে, সেটা 3s না 3p না 3d। আমি তো 3s প্রথমেই 3s দিয়ে দিয়েছিলাম, কেন, কারণ এই যে 3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান কম, হ্যাঁ সরি 3s এর ক্ষেত্রে n প্লাস l এর মান 3, আর 3p এর ক্ষেত্রে n প্লাস l এর মান 4, আর 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান কত 5। তাহলে যেই শক্তি স্তরে n প্লাস l এর মান কম সেই শক্তি স্তরের শক্তি কম। যেহেতু এখানে 3s এর n প্লাস l এর মান কম, সুতরাং 3s এর শক্তি কম, এই জন্য ইলেকট্রনটি 3s এ প্রবেশ করলো। এটাই মূলত আবহাওয়া নীতির ব্যাখ্যায় ইলেকট্রন বিন্যাস। আমরা এভাবে যদি আরও ইলেকট্রন বিন্যাস করি, যেমন স্ক্যান্ডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, পটাশিয়াম 19, আমরা এই যে 1s2 2s2 2p6 3s2 3p6 এই পর্যন্ত আমাদের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা। এখন 19তম যে ইলেকট্রনটা আছে এখানে তৃতীয় শক্তি স্তরে তো এখানে 3d অরবিটাল তো আছে অলরেডি। তা আমি তৃতীয় শক্তি স্তরে যদি একটা দিয়ে দেই তাহলে তো আমার হয়ে যেতেছে, কিন্তু না, এটা কি বলুন। এখানে পটাশিয়ামের যে সঠিক ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3d তে না গিয়ে কোথায় যাবে ইলেকট্রন 4s1। প্রশ্ন হলো কেন? তাহলে আমাদের এখানে দুটা অপশন, একটা হচ্ছে কি 3d আর একটা হচ্ছে কি 4s। তাহলে আমরা শক্তি বের করি, 3d এর শক্তি বের করি আর হলো কি 4s এর শক্তি বের করি আমরা। তাহলে 3d এর ক্ষেত্রে আমরা জানি n ইকুয়াল টু কত 3 আর l এর মান কত দ্বিতীয় শক্তি স্তরে, সরি d উপস্তরে l এর মান কত 2, সুতরাং n প্লাস l ইকুয়াল টু এখানে কত 3 প্লাস 2 ইকুয়াল টু কত 5। আর আমরা যদি 4s এর ক্ষেত্রে বের করি তাহলে n ইকুয়াল টু 4 আর s উপস্তরে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 0, সুতরাং এখানে n প্লাস l ইকুয়াল টু 4 প্লাস 0 ইকুয়াল টু কত 4। তাহলে আবহাওয়া নীতিতে জানাই, নীতি অনুযায়ী আমরা জানি যে এখানে চতুর্থ শক্তি স্তরের শক্তি কম, কেন, চতুর্থ শক্তি স্তরে n প্লাস l এর মান কম। যেহেতু আবহাওয়া নীতিটা n প্লাস l এর মানের উপর প্রতিষ্ঠিত, সেই জন্য আমাদের এই আবহাওয়া নীতিটাকে n প্লাস l নীতিও বলা যায় বা l প্লাস l নীতিও বলা হয়ে থাকে। তাহলে এখানে আমরা পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে 3d এর চাইতে শক্তি এই যে 4s এর কম, তাহলে ইলেকট্রন বিন্যাস আবহাওয়া নীতি অনুযায়ী কম শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, সুতরাং এটি হবে সঠিক। এভাবে আমরা কি আবহাওয়া নীতিতে ইলেকট্রন বিন্যাস করব। এখানে আমাদের আরেকটা জিনিস আলোচনার বিষয় আছে, আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করি, ক্রোমিয়াম Cr24
1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। আমরা ইচ্ছাগুলি ইলেকট্রন বিন্যাস এখানে আমরা যদি নিয়ম অনুযায়ী দিই তাহলে 2 আর এখানে কত ইলেকট্রন 4 দিলে কি 24 হয়ে যায়। ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স 3s2 3p6, কিন্তু এখানে নিয়ম সঠিক ইলেকট্রন বিন্যাসটা হলো 3d5 4s1। প্রশ্ন হলো এটা কেন হবে না আর এটা কেন সঠিক। এখানে ইলেকট্রন বিন্যাসের একটা ব্যতিক্রম নিয়ম বলতে অর্থাৎ স্থিতিশীলতা। আমরা জানি ইলেকট্রন সমূহ পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের উপস্তরে এমনভাবে সজ্জিত হয় যেন ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল হয়। যেভাবে ইলেকট্রনগুলো সজ্জিত হলে, যেভাবে ইলেকট্রনগুলোকে সাজালে ইলেকট্রন বিন্যাসটা তথা পরমাণুটা স্থিতিশীল হবে, সেভাবেই ইলেকট্রন কী হবে সজ্জিত হবে বা ইলেকট্রন বিন্যাসটা সেরকমভাবেই হবে। আমাদের বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে সাধারণ নিয়ম অনুযায়ী এটাই হওয়ার কথা, কিন্তু এটা সঠিক নয়। এটা হলো সঠিক। কেন এটা সঠিক? কারণ এখানে যে 3d যে ডি উপস্তরে আমরা যারা ইলেকট্রন থাকে কয়টা 10টা। এখন যে 10টা ইলেকট্রন বিন্যাস যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলেও ওই উপস্তরটা স্থিতিশীল, যদি অর্ধপূর্ণ হয় তাহলেও উপস্তরটা কি স্থিতিশীল। তাহলে এখানে আমরা এই দুটাই ইলেকট্রন বিন্যাসের মধ্যে দেখতে পাই যে 3d অরবিটাল যদি 4টা দিই তাহলে সেটা অর্ধপূর্ণ হয় না, পরিপূর্ণও হয় না। আবার আমরা যদি 3dতে 5টা দিই তাহলে সেটা অর্ধপূর্ণ হয়। তো অর্ধপূর্ণ হইলেও স্থিতিশীল, পরিপূর্ণ হইলেও স্থিতিশীল। যেহেতু এখানে আমাদের অর্ধপূর্ণ হওয়ার সুযোগ রয়েছে, সেই জন্য এখানে ইলেকট্রন কী হবে অর্ধপূর্ণ হয়ে পর এখান থেকে অর্থাৎ 4s থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, অর্থাৎ ডিতে 5টা ইলেকট্রন, 4s-এ একটা দিয়ে এখানে ডিতে 5টা ইলেকট্রন দিলে আমাদের অর্ধপূর্ণ হয়ে যায়। আর অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় স্থিতিশীল, সুতরাং এটাই হবে স্থিতিশীল। এটা আসলে কি স্থিতিশীল নয়, বিধায় এটা আসলে সঠিক ইলেকট্রন বিন্যাস নয়, এটা হলো সঠিক ইলেকট্রন বিন্যাস। এভাবে আমরা আহ্বাব নীতি অনুযায়ী কী করবো, আমরা ইলেকট্রন বিন্যাস করতে থাকবো। এরপরে আমরা দেখছি হুন্ডের নীতি। হুন্ডের নীতিটা হলো যে এখানে সমশক্তি সম্পন্ন, যে হুন্ডের নীতিতে বলা হয়েছে কি যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক অবস্থায় অযুগ্ম বা বিজোড় হতে পারে। আমি আবারও বলছি, হুন্ডের নীতিটা হলো কি সমশক্তি সম্পন্ন অরবিটালে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে প্রবেশ করবে যেন সর্বাধিক সংখ্যায় বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে। আর এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন বা ঘূর্ণন হবে একীমুখী। আমরা জানি ইলেকট্রন সমূহ নিজ অক্ষের উপর ঘুরতে থাকে, এই ঘূর্ণন হবে একীমুখী। তাহলে এভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমাদের দেখা যাবে যে আমরা যদি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাসটা করি এভাবে নাইট্রোজেন 7 হুন্ডের নিয়ম অনুযায়ী, যে সাধারণ নিয়ম অনুযায়ী যদি আমরা করি যে 1s2 2s2 2p3, এটা কিন্তু হুন্ডের নিয়ম নয়, এটা হলো তোমার কি আহ্বাব নীতি। আহ্বাব নীতি অনুযায়ী আহ্বাব নীতি অনুসারে আমরা যদি হুন্ডের নীতি অনুসারে করি তাহলে কি 1s2 2s2 আর পি অরবিটাল আমরা জানি 3টি পি অরবিটাল আছে, অর্থাৎ 2px 2py 2pz। তাহলে এখানে এই যে ইলেকট্রন, এখানে পি অরবিটাল ইলেকট্রন রয়েছে কয়টা 3টা। এখন 3টাকে আমরা এমনভাবে দিব যেন সর্বাধিক অবস্থায় অযুগ্ম বা একটা বিজোড় ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি একটা একটা করে দিয়ে দিই তাহলে এখানে 3টা বিজোড় ইলেকট্রন। এভাবে আমরা যদি কেউ যদি মনে করে যেহেতু প্রতিটি অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, এখন কেউ যদি মনে করে যে এখানে আমরা 2টা দিয়ে দিই আর এখানে একটা দিয়ে দিই, এখানে 0, তাহলে তার অযুগ্ম ইলেকট্রন হলো কি একটা। তাহলে একটা না, হুন্ডের নীতিতে বলা হয়েছে কি সর্বাধিক সংখ্যায় মানে যতটা বিজোড় ইলেকট্রন রাখা যায় অধিক সংখ্যক, সেই জন্য এটা হবে 1 1 1। এভাবে যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, আবার সেটা বক্স পদ্ধতিতে, যে এখানে 2টা অংশ, একটা হলো তোমার কি যে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন থাকবে, আবার আরেকটা অংশ দেখাতে হবে যে এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন বা ঘূর্ণন হবে একীমুখী। এখন স্পিন বা ঘূর্ণনটাকে দেখার জন্য আমরা কি করব, বক্স পদ্ধতি দেখাবো। এই যে বক্স পদ্ধতিতে আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা দেখাই, প্রথমে তো আমরা এটা দিবই,
তারপর বক্স পদ্ধতিতে যদি আমরা ইলেকট্রোবিন্যাসটা দেখাই যে এরকম এস এর জন্য আমরা যদি এখানে একটা এভাবে একটা বক্স দেই, 2s এর জন্য এখানে আবার আরেকটা কী করবো, এভাবে একটা বক্স দেব। আর পি এর জন্য আমরা লম্বা করে একসাথে 3টা বক্স দেব এইভাবে এভাবে। তাই এটা হচ্ছে 1s, এটা 2s, আর এটা হচ্ছে কি 2p, 2px, 2py, 2pz। তাহলে এখানে 1s ইলেকট্রন কয়টা, এই দুইটা ইলেকট্রন স্পিন হবে পরস্পর বিপরীতমুখী। আর যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে, আর হুন্ডা নীতিতে বলা হয়েছে এই অযুগ্ম ইলেকট্রনগুলো স্পিন হবে একই মুখী স্পিন দেখানোর জন্য আমরা এভাবে দেব। এটাই মূলত হুন্ডের নিয়ম। যদি হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস আসে তাহলে আমাদেরকে এইটাও দিতে হবে এবং বক্সটাও দেখাতে হবে, কারণ হুন্ডের নিয়মের দুইটা অংশ। একটা হচ্ছে কি যে সমশক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল ইলেকট্রন সমূহ সর্বাধিক সংখ্যায় অযুগ্ম থাকবে। তাহলে সর্বাধিক সংখ্যায় অযুগ্ম দেখানোর জন্য আমাদের এটা, আর এই অযুগ্ম ইলেকট্রনগুলোর স্পিন হবে একইমুখী, আর ওইটাকে দেখানোর জন্য হবে এটা। তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার যে এভাবে আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস করতে থাকবো। এরপরে আসছে কি পরিবর্জন নীতি। পরিবর্জন নীতিটাও আমাদের কবি পরীক্ষায় আসে, অনেক ইম্পর্টেন্ট। পরিবর্জন নীতিটা হলো যে কোনো পরমাণুতে নীতিটা হলো কি কোনো পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। আমরা জানি কোয়ান্টাম সংখ্যা আছে 4টা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যাকে সূচিত করা হয় ছোট হাতের n দ্বারা, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে তোমার কি m দ্বারা, এবং কি স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা। এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা আছে যে n, l, s, m, s, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। তাহলে হুন্ডের পরিবর্জন নীতি হলো কি যে কোনো পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। হিসেবে আমরা যদি একটা উদাহরণ নিই, যেমন ধরি আমরা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি 1s2। এখানে হিলিয়ামের যে 1s অরবিটালে 2টা ইলেকট্রন আছে। এখানে প্রথম আমরা যদি 2টা ইলেকট্রন যদি আমরা ধরে নিই, আমরা যদি ধরি প্রথম ইলেকট্রনটি E1, দ্বিতীয় ইলেকট্রন হলো E2। সুতরাং E1 এর জন্য আমরা যদি 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করি, E1 এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে n এর মান কত 1, সহকারী কোয়ান্টাম সংখ্যা এখানে ইলেকট্রনটা আছে কোথায় s উপস্তরে, এখানে 0, m আমরা জানি l ইকুয়াল টু 0 হলে m এর মান 0, আর s যেহেতু প্রথম এখানে ইলেকট্রন যেহেতু 2টা, তাহলে এখানে যে প্রথম যে ইলেকট্রন এটা যদি আমরা ঘড়ি কাঁটার দিকে যদি আমরা ঘূর্ণন ধরি তাহলে হবে +। এভাবে আমরা E2 অর্থাৎ দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা কি লিখবো, এখানে দ্বিতীয় ইলেকট্রনটা তো আমার প্রথম শক্তি স্তরে s উপস্তরে আছে, সেই জন্য এখানে n ইকুয়াল টু 1, l ইকুয়াল টু 0, আর l এর মান 0 হলে m এর মান কত 0। এখানে দেখা যায় s ইকুয়াল টু যেহেতু প্রথম ইলেকট্রনটি ঘড়ি কাঁটার দিকে ঘুরে, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা কি হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে। কেন? আমরা জানি একই অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, তবে 2টা ইলেকট্রনের গুণন হবে পরস্পর বিপরীতমুখী, আর অযুগ্ম ইলেকট্রনের গুণন হবে একইমুখী। তাহলে এখানে -12। তাহলে আমরা এখানে দেখতে পাই এই যে হিলিয়াম পরমাণুর জন্য 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনের এখানে দেখা যায় আমরা 3টি কোয়ান্টাম সংখ্যা, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সেম একই, কিন্তু গুণন কোয়ান্টাম সংখ্যার মান একই নয়। এই কথাটাই এখানে পরিবর্জন নীতিতে বলা হয়েছে যে কোনো পরমাণুতে যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হইতে পারে না। 3টা কোয়ান্টাম সংখ্যা যদি একই হয় তাহলে 4র্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই কি ভিন্ন হবে। এটাই হলো পরিবর্জন নীতি। আমরা যদি এরকম একই শক্তি স্তরে 2টা ইলেকট্রন, একই উপস্তরে 2টা ইলেকট্রন না নিয়ে আমরা যদি ভিন্ন ভিন্ন উপস্তরে 2টা ইলেকট্রন নেই, সেই ক্ষেত্রে কীরকম দাঁড়ায়? যেমন আমরা যদি নেই নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা জানি কি 1s2, 2s2,
2p(x1), 2py1, 2pz1। এখন আমরা চাচ্ছি এরকম এই ভিন্ন ভিন্ন অরবিটাল, এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই দুইটা অরবিটালের যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনকে নিয়ে আমরা যদি কোয়ান্টাম সংখ্যার মান যদি বের করে যদি আমরা পরিবর্তন নীতির ব্যাখ্যা চাই, তাহলে এই ইলেকট্রনের জন্য অর্থাৎ 2py ইলেকট্রন আর হচ্ছে 2pz ইলেকট্রন, তো 2py ইলেকট্রনের জন্য এখানে n এর মান, l এর মান, m এর মান আর হচ্ছে কি s, ঠিক ওইরকমভাবে আমরা যদি এখানে এটার ক্ষেত্রে যদি আমরা বের করি যে 2pz ইলেকট্রনের জন্য, তাহলে এখানেও n এর মান আছে, l এর মান আছে, m আছে, s আছে। তাহলে যেহেতু শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এখানেও n এর মান 2, এইটাতেও n এর মান 2, যেহেতু উপস্তরটা p, অরবিটাল ভিন্ন ভিন্ন, উপস্তর p, সুতরাং এখানেও 1, এখানেও 1। এখানে হলো এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি l যদি 1 হয়, 1 হলে p, তো p অরবিটাল 3টি। কেন 3টি? এখানে চুম্বকীয় কোয়ান্টাম l 1 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান কত? -1, 0, +1। এই যে এখানে l এর মান 1 হলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান 3টা মান পাওয়া যায়, 1, -1, 0, +1। তাহলে l 1 হলে তো আমরা জানি কি p, তো p 3টি, কেন? m এর মান এখানে 3টা। তাহলে এটার জন্য যদি আমরা এটা ধরে নেই, এই মানের জন্য যদি আমরা এই মানের জন্য যদি আমরা এটা ধরে নেই 2px, এটার জন্য আমরা ধরে নেব কত? py, এটার জন্য আমরা যদি ধরে নেই pz, তাহলে এখানে আমাদের দেখা যাবে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটার মান কি 0, এটার মান কত? +1। আর যেহেতু অযুগ্ম ইলেকট্রন, তারা হুন্ডা নিয়ম অনুযায়ী বলেছে অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে একই রকম। তাহলে আমরা দেখতে পাই এটা এবং এটা, এই যে এই দুইটা এবং এটা সেম হয়ে গেল, কিন্তু দেখা যায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি ভিন্ন। এই কথাটা এখানে বলা হয়েছে হুন্ডা নিয়মে, যে কোনো পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রন, সেটা একই অরবিটালে অথবা ভিন্ন ভিন্ন অরবিটালে হোক না কেন, বা ভিন্ন উপস্তরে শক্তি স্তরে হোক না কেন, এই কোনো পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। এই ছিল কি হুন্ডা নিয়মের ব্যাখ্যা। তোমরা আরও অনেক ম্যাগনেসিয়ামকে নিয়ে তোমরা করো, প্র্যাকটিস করো, তারপর এই যে ফসফরাসকে নিয়ে প্র্যাকটিস করো, সালফারকে নিয়ে প্র্যাকটিস করো, এভাবে দেখবে তোমাদের আস্তে আস্তে স্কিল বাড়বে। পরে আসছে আমাদের কি চুম্বক ধর্ম। চুম্বক ধর্ম হলো সেটা হুন্ডা নিয়মের সাথে সম্পর্কযুক্ত, যে কোনো পরমাণু আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো, কোনো পরমাণু আয়নের ইলেকট্রন বিন্যাস করে আমরা যে অযুগ্ম ইলেকট্রন, যে ডি অরবিটালে, বিশেষ করে ধাতুর ক্ষেত্রে যে ডি অরবিটাল রয়েছে, এই ডি অরবিটালের এই অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি থাকে, বিদ্যমান থাকে, তাহলে আমরা হুন্ডা নিয়ম অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর যদি আমরা দেখি যে অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে এটা কি চুম্বক ধর্ম আছে। আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, তাহলে চুম্বক ধর্ম নাই। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে, ততই চুম্বক ধর্ম বেশি হবে, এবং এদেরকে বলা হয় প্যারাম্যাগনেটিজম। এই প্যারাম্যাগনেটিজম যদি বেশি হয়ে যায়, তখন হয়ে যায় এগুলো ফেরোম্যাগনেটিজম। আর যদি তোমার অযুগ্ম ইলেকট্রন না থাকে, তখন এরা হলো ডায়াম্যাগনেটিজম বা ডায়াম্যাগনেটিক। যেমন আমরা দেখি, আমরা দুইটা ইলেকট্রন বিন্যাস করব, কোয়েরাসের আমরা দেখি, যেমন এখানে আয়রন, আমরা যদি আয়রনকে নিই, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, আমরা যদি 3d অরবিটাল করে 5টা, 3dxy, 3dyz, 3dzx, 3dx2y2, 3dz2, আপনার কি 4s। তা আয়রনের ইলেকট্রন বিন্যাস ক্ষেত্রে আমরা জানি এখানে ডি অরবিটাল করে 6টা ইলেকট্রন, তাহলে ডি এর একটা অরবিটালে 6টা, আর বাকি 4টা একটা একটা করে দিয়ে দিলে, আর এখানে 4s2। তাহলে এখানে আমাদের দেখা যায় অযুগ্ম ইলেকট্রন আছে কয়টা? 4টা, এই জন্য এটা কি প্যারাম্যাগনেটিজম। আবার আমরা যদি কপারের কথা চিন্তা করি, বা কপার প্লাস এবং কপার 2+ ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, তাহলে এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এখানে যে আমাদের ডি ইলেকট্রন, যে ডি অরবিটালটা যে থাকে, আমরা সংক্ষেপে এভাবে দিতে পারি। তাহলে এখানে ডি অরবিটাল 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে কি 3d। তো ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে, 1 এই যেভাবে, এভাবে
কোনো যুগ্ম ইলেকট্রন নাই, সেই জন্য সেটা হলো কি ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। আবার কপার 2+ যদি আমরা দেখি যে 1s2 2s2 2p6 3s2 3p6, এইখানে যদি আমরা এভাবে যদি হুন্ডের নিয়ম যদি আমরা সাজাই তাহলে 2 3 4 5 এটা হলো কি 3d। তাহলে আমরা কপার 2+ ইলেকট্রন আমরা জানি কি 3d9, 3d9 জন্য তাহলে ওখানে এই যে এভাবে 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 এই যে অযুগ্ম ইলেকট্রন আছে, এই অযুগ্ম ইলেকট্রন থাকার কারণে সেটা হয়ে যাবে সেটা প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিক। এভাবে ইলেকট্রন বিন্যাস করে করে আমরা বলতে পারবো কি যে কোনটার চুম্বক ধর্ম আছে আর কোনটার চুম্বক ধর্ম নেই, অর্থাৎ কোনটার চুম্বক দ্বারা আকর্ষিত হবে, কোন মৌলটির চুম্বক দ্বারা আকর্ষিত হবে না। এই ছিল আজকে আমাদের ক্লাস, যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে এবং বিভিন্ন নীতি সম্পর্কে। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অন্য অন্য বন্ধুরা যেন পায় সে যেন তোমরা শেয়ার করে নেবে। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।